আচ্ছা, মহাকর্ষ কথাটা দুটো শব্দ, একটা হচ্ছে মহা, একটা হচ্ছে কর্ষ। মহা কথাটার মানে হচ্ছে মহাবিশ্ব, আর কর্ষ কথাটা এসেছে আকর্ষণ থেকে। এখন মহাবিশ্ব কি দ্বারা গঠিত? মহাবিশ্ব মোটামুটি কিছু ছোট বড়, অনেক বড় কিছু পদার্থ দ্বারা তৈরি। পদার্থ মানে কি? পদার্থ মানে হচ্ছে তার মধ্যে খানিকটা ভর আছে। তার পুরো মহাবিশ্বটা ভর যুক্ত কিছু কণার সমষ্টি, কিছু বস্তুর সমষ্টি। আর আকর্ষণ, আকর্ষণ বলতে কি? না, যে কোনো পদার্থ যার খানিকটা ভর আছে, এই ভর যুক্ত যে কোনো পদার্থ, দুটো পদার্থের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে, সেই আকর্ষণ বলটাই হচ্ছে মহাকর্ষ। অর্থাৎ মহাবিশ্বের যে কোনো দুটো পদার্থ যাদের ভর আছে পরস্পর পরস্পরকে আকর্ষণ করে, সেই আকর্ষণ বলটাকেই বলা হচ্ছে মহাকর্ষ বল। এই মহাকর্ষ বল সম্পর্কে পড়তে হবে। এর আগে মহাকর্ষ বল সম্পর্কে পড়েছো হয়তো 9 10 এ অল্প, এখন ইন ডিটেইল পড়তে হবে। মহাকর্ষ বল কি কি বিষয়ের উপর নির্ভরশীল? কোন কোন বিষয়ের উপর মহাকর্ষ বলটা নির্ভর করে? এখন মহাকর্ষ বল থাকার শর্তটা কি? শর্তটা হচ্ছে আমাদের দুটো বস্তু দরকার, দুটো বস্তু বা পদার্থ যাদের খানিকটা ভর আছে। যদি ভর থাকে তবে বস্তু দুটোর মধ্যে মহাকর্ষ বল কাজ করবে, নচেত নয়। এখন এই মহাকর্ষ বলটা কিসের উপর নির্ভর করে সেটা দেখো। ধরে নিচ্ছি দুটো বস্তু আছে, এইদিকে একটা বস্তু, এখানে একটা, এর ভর হচ্ছে 1 কেজি। এই সাইডে আরো একটা বস্তু রাখা হলো, এটার ভর কিছু একটা 3 কেজি। কি করবে? মহাকর্ষ কি বলে, যদি ভরযুক্ত বস্তু থাকে একটা অন্যটাকে আকর্ষণ করবে। 1 কেজিটা আকর্ষণ করবে 3 কেজিকে নিজের দিকে, 3 কেজি আকর্ষণ করবে 1 কেজিকে সমান এবং বিপরীতমুখী বল দ্বারা নিজের দিকে। একটা ক্রিয়া অন্যটা হচ্ছে প্রতিক্রিয়া, সমান এবং বিপরীতমুখী হবে। ফর এক্সাম্পল ধরে নিচ্ছি যে 1 কেজি বস্তুটা 3 কেজি বস্তুর উপর কিছু একটা আকর্ষণ বল প্রয়োগ করছে। ধরে নাও 5 নিউটন আকর্ষণ বল প্রয়োগ করছে, ধরে নিচ্ছি। কি করা হলো না, এখানে 1 কেজি ভরের একটা বস্তু ছিল, 1 কেজি ভরের একটা বস্তু ছিল, এখানে আরো একটা 1 কেজি ভরের বস্তুকে রেখে দেওয়া হলো। তার মানে 1 কেজি যুক্ত আরো একটা 1 কেজি ভরের বস্তু রাখা হলো। এবং এইদিকে যে 3 কেজি ভরের বস্তুটা ছিল 3 কেজি যেমন ছিল তেমনই আছে। এখন 3 কেজির উপর আকর্ষণ বল কত হবে? আগে 1 কেজিটা 3 কেজিকে কত বলে আকর্ষণ করছিল? কত বলে? 5 নিউটন বল দ্বারা আকর্ষণ করছিল। এখন এইদিকে যে 1 কেজিটা আছে, প্রথম 1 কেজি সেও আকর্ষণ করবে 5 নিউটন দ্বারা, 2 নম্বর যে 1 কেজি বলের বস্তুটা রাখলাম সেও তো আকর্ষণ করবে একে একই বল দ্বারা 5 নিউটন বল দ্বারা। তার মানে টোটাল মোট আকর্ষণ বল হয়ে যাবে 10 নিউটন। তাহলে এই যে আকর্ষণ বলটা কার উপর নির্ভর করছে? আকর্ষণ বলটা দেখো এই সাইডে কতটা ভর আমরা রেখেছি তার উপর নির্ভর করছে। এই সাইডে ভরটা যখন কম ছিল 1 কেজি, তখন প্রযুক্ত বলটা ছিল 5 নিউটন। এখানে 2 কেজি করে দিলাম, প্রযুক্ত বলটা হয়ে গেল 10 নিউটন। তার মানে এই সাইডের ভরের পরিমাণটা যদি বাড়ায় তাহলে প্রযুক্ত বলের পরিমাণটাও বাড়বে। কারণ এই সাইডের ভরটাকে যদি m1 দুখানা ভর রেখেছে, তো 1 নম্বর আর 2 নম্বর ভর হিসেবে যদি চিহ্নিত করি m1, তাহলে প্রযুক্ত বলটা কার উপর নির্ভর করছে? m1 ভরের উপর নির্ভর করছে। কি রকম ভাবে? m1 টা যদি কম হয় তাহলে প্রযুক্ত বলটাও কম হবে,
m1 টা যদি বেশি হয় তাহলে প্রযুক্ত বলটাও বেশি হবে। অর্থাৎ এই ধরনের সম্পর্ককে সমানুপাতিক সম্পর্ক বলা হয়। তাহলে প্রযুক্ত বল F ভ্যারি করবে m1 এর সাথে। উল্টো ঘটনাটা যদি ভাবি, একই এইদিকে 1 কেজি ভরের বস্তু ছিল, এইখানে 3 কেজি ভরের বস্তু ছিল, 3 কেজি। কত আকর্ষণ বল প্রয়োগ করছিল? 5 নিউটন। এখন কি করা হলো, এই সাইডে যেমন 1 কেজি ছিল সেরকম 1 কেজিই থাকলো, এই দিকে 3 কেজি ছিল, আরো একটা 3 কেজি ভরের বস্তু রেখে দেওয়া হলো। 3 কেজি 3 কেজি দুটো 6 কেজি ভরের টোটাল বস্তু রাখলো। কি ঘটনা ঘটবে, এই 1 কেজিটা এই 3 কেজিকে যেমন আকর্ষণ করছিল 5 নিউটন বল দ্বারা আকর্ষণ তো করবে, আবার এই 3 কেজিটা কত আকর্ষণ করবে 5 নিউটন বল দ্বারা। তাহলে মোট প্রযুক্ত বল কি হলো, আগে ছিল 5 নিউটন, এখন হয়ে গেল 10 নিউটন, বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে না, এই সাইডে যে ভরটাকে আমরা রেখেছি এই ভরটাকে আমরা বাড়িয়ে দিয়েছি। আগে কম ছিল তাই আকর্ষণ বল কম, এখন ভরটাকে বাড়িয়ে দিয়েছি তাই আকর্ষণ বলটাও বেশি হয়ে গেছে। তার মানে প্রযুক্ত যে বলটা সেটা এই সাইডের ভরগুলোকে যদি m2 2 নম্বর ভর হিসেবে চিহ্নিত করি তাহলে 2 নম্বর ভরের উপর নির্ভরশীল। কিভাবে, m2 টা যদি কম হয় তাহলে প্রযুক্ত বলটাও কম, m2 টা যদি বেশি হয় তাহলে প্রযুক্ত বলটাও সেই ক্ষেত্রে বেশি হবে। এইটাও সমানুপাতিক সম্পর্ক। তার মানে F ভ্যারি করবে m2 এর সাথে, দ্বিতীয় দিকে যে ভরটা রেখেছি সেই ভরের সাথে সমানুপাতিক। আরো একটা বিষয়ের উপর নির্ভর করবে, সেটা হচ্ছে এই দুটোর মধ্যবর্তী দূরত্ব। মানে স্বাভাবিক অভিজ্ঞতায় বলে যে দূরত্ব যদি কম থাকে, দুটো চুম্বকের কথাই যদি ধরে নাও, যদিও চুম্বক বলটা আলাদা ধরনের বল, তাও যদি তুলনাটা নিই যে দুটো চুম্বকের মধ্যে দূরত্বটা অত্যন্ত কম তাহলে খুব সহজেই আকর্ষণ করে নেবে। আর যদি দূরত্বটা অনেকটা বাড়িয়ে দিই তাহলে আকর্ষণ বলটা অনেকটাই কমে যাবে, আর টেনে নিজের দিকে কাছে আনতে পারবে না। তার মানে দূরত্ব যত বাড়বে আকর্ষণ বলটা তত কমবে। তাহলে বলের সাথে দূরত্ব বা r এর একটা সম্পর্ক রয়েছে। r টা যদি কম হয় প্রযুক্ত বলটা বেশি হবে, আর উল্টোটা r টা যদি বেশি হয় তাহলে প্রযুক্ত বলটা কম হবে। এই ধরনের সম্পর্ককে ব্যস্তানুপাতিক সম্পর্ক বলা হয়ে থাকে। কিন্তু পরীক্ষা করে দেখা গেছে যে এটা সরাসরি ব্যস্তানুপাতিক হয় না, প্রযুক্ত বল F টা দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক হয়, r স্কয়ার এর সাথে ব্যস্তানুপাতিক। এই হচ্ছে প্রযুক্ত বল কি কি বিষয়ের উপর নির্ভর করে। এক নম্বর হচ্ছে m1 এর উপর, দুই নম্বর হচ্ছে m2 এর উপর, আর তিন নম্বর হচ্ছে দূরত্বের উপর। এই তিনটে সম্পর্ককে যদি একসাথে করে দেওয়া হয়, f ভ্যারিসেস m1, f ভ্যারিসেস m2 আর f ভ্যারিসেস 1/r স্কয়ার, তাহলে তিনটেকে একসাথে করলে যেটা পাবো সেটা হচ্ছে f সমানুপাতিক হবে। এই সমানুপাতের নিয়ম অনুসারে এই দিকের গুলো গুণ হয়ে যায়, তার মানে হয়ে যাবে m1 m2 বাই r স্কয়ার। এইটাই হচ্ছে তোমার নিউটনের মহাকর্ষ সূত্র। কি বলে নিউটনের মহাকর্ষ সূত্র, না দুটো বস্তু m1 আর m2 ভর, তাদের মধ্যে আকর্ষণ বলটা কার সাথে সমানুপাতিক, না ভর দুটোর গুণফল m1 m2 গুণফলের সাথে সমানুপাতিক, আর দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক। কিন্তু এইখানে এই সূত্রটার মধ্যে কিছু শর্ত আছে। শর্তটা কি, এক নম্বর শর্ত হচ্ছিল যে দুটো বস্তু থাকতে হবে, ভর থাকতে হবে। দুই নম্বর শর্ত হচ্ছে এই যে ভর দুটোকে আমরা ধরেছিলাম m1 আর m2, এই ভরগুলো অতি অবশ্যই হতে হবে বিন্দু ভর, তবেই এই সূত্রটা প্রযোজ্য, নচেত নয়। বিন্দু ভর বলতে কি বোঝায়, না পুরো একটা বিন্দুর মধ্যে পুরো ভরটা জমা থাকতে হবে, তবেই এই সূত্রটাকে প্রয়োগ করা যেতে পারে, নচেত প্রয়োগ করা যাবে না। কিন্তু বাস্তব ক্ষেত্রে এরকম বিন্দু ভর পাওয়া সম্ভব নয়, কারণ বাস্তব ক্ষেত্রে যতগুলো বস্তু আমরা দেখি বস্তুগুলো বেশ বড়সড় আকার আয়তন আছে, তাই সেইগুলোকে তো আর বিন্দু ভর হিসেবে কল্পনা করা যাবে না। সেই ক্ষেত্রে আরো একটা শর্ত সাপেক্ষে সূত্রটা প্রয়োগ করা যেতে পারে। সেই শর্তটা কি, না
যদি বিন্দু ভর না হয়, বিস্তৃত বস্তু হয়, তাহলে দুটোর মধ্যে দূরত্ব এই r এর মানটা তাদের আকার আয়তনের তুলনায় অনেক বেশি হতে হবে। আর এটা অনেক বেশি হতে হবে কার তুলনায়? তাদের আকার আয়তনের তুলনায়। যেমন এই যে আমাদের পৃথিবীর আকারটা নেহাতি ছোট নয়, অনেক বড়। সূর্যের আকার আরো বড়, কিন্তু এদের মধ্যবর্তী দূরত্বটা এদের আকার আয়তনের তুলনায় অনেক বেশি, প্রচন্ড বেশি, 15 কোটি কিলোমিটার। এখন এই দূরত্বটার কাছে পৃথিবীর আকারটা খুবই নগণ্য, 15 কোটি কিলোমিটার, আর কোথায় 6400 কিলোমিটার হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে এই 15 কোটি কিলোমিটারের তুলনায় পৃথিবীর ব্যাসার্ধটা অত্যন্ত নগণ্য, সূর্যটা অত্যন্ত কম আকারে। সেক্ষেত্রে এই দূরত্বটার সাপেক্ষে পৃথিবীটাকে একটা বিন্দু ভর ছোট্ট কণা হিসেবে ধরা যেতে পারে, সূর্যটাকেও একটা বিন্দু ভর ছোট্ট কণা হিসেবে কল্পনা করা যেতে পারে। এই তিনটে শর্ত সাপেক্ষে তোমার এই সূত্রটা আমরা প্রয়োগ করতে পারবো, নচেত পারা যাবে না। এখন সমানুপাতিকটাকে যদি সমান চিহ্ন দিতে চাই, তাহলে f সমান হবে একটা সমানুপাতিক ধ্রুবক লাগবে। সমানুপাতিক ধ্রুবকটাকে ক্যাপিটাল G দ্বারা ইন্ডিকেট করা হয়, G ইনটু m1 ইনটু m2 বাই r স্কয়ার। এই হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপ, যেখানে এই একটা বিন্দু ভর m1, খানিক দূরে আরেকটা বিন্দু ভর আছে m2, দুটোর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে r। এটা হচ্ছে দুটোর মধ্যে আকর্ষণ বল। কে কাকে আকর্ষণ করবে? না m2 আকর্ষণ করবে m1 কে নিজের দিকে F বল দ্বারা, m1 ও আকর্ষণ করবে m2 কে নিজের দিকে ওই সমপরিমাণ বল F দ্বারা, সমান আর বিপরীতমুখী বল দ্বারা। একটা ক্রিয়া, একটা প্রতিক্রিয়া। এখন এই যে G বলে ধ্রুবকটা, এটা একটা সমানুপাতিক ধ্রুবক, এটাকে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়। G হচ্ছে সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক। কেন এই সর্বজনীন শব্দটা ব্যবহার করা হয়েছে? সর্বজনীন শব্দটা ব্যবহার করা হচ্ছে দুটো কারণে। এক, এই যে m1 আর m2 দুটো ভর আছে, ধরে নিচ্ছি এই হচ্ছে m1 আর এই হচ্ছে m2, এই দুটোকে জলের ভেতরে ডুবিয়ে দেওয়া হলো। জলের ভেতরে ডুবিয়ে দেওয়া হলো, দুটো বস্তু জলের ভেতরে আছে, তাহলে দুটো একটা আরেকটাকে আকর্ষণ করবে, ঠিক আছে? জলের ভেতরে না রেখে বস্তুটাকে যদি অন্য কোনো মাধ্যমে ডুবিয়ে দেওয়া হয়, কেরোসিন বা বায়ু মাধ্যমে আসে, ধরো না দুটো বস্তু বায়ু মাধ্যমে আসে, বায়ু, তাহলে দুটো বস্তু একটা আরেকটাকে আকর্ষণ করবে। দুটো ক্ষেত্রে আকর্ষণ বলের মানটা একই, কোনো রকম হেরফের ঘটবে না। জলের ভেতরে দুটো বস্তু একটা আরেকটাকে যত বলে আকর্ষণ করবে, বায়ুর মধ্যেও দুটো বস্তু একই বল দ্বারা আকর্ষণ করবে। অর্থাৎ এই যে জি এর মানটা দুটো বস্তুর বাইরে কি মাধ্যম আছে, জল আছে না বায়ু আছে না অন্য কোনো মাধ্যম আছে, তার উপর নির্ভর করে না, মাধ্যমের উপর নির্ভর করে না, বাইরের মাধ্যমটার উপর। তাই যেটাকে মহাকর্ষ ধ্রুবক সার্বজনীন বলা হয়, যে কোনো মাধ্যমের ক্ষেত্রে জি এর মানটা একই। আরো একটা কারণে বলা হয়, সেটা হচ্ছে এই যে নিউটনের মহাকর্ষ সূত্রটা, এটা অত্যন্ত কম দূরত্ব, মানে মানে আণবিক দূরত্ব থেকে শুরু করে অত্যন্ত বৃহৎ দূরত্ব, অর্থাৎ গ্রহ নক্ষত্রদের মধ্যে যা দূরত্ব আছে, এটা অত্যন্ত ক্ষুদ্র দূরত্ব থেকে শুরু করে অত্যন্ত বৃহৎ দূরত্ব, যে কোনো দূরত্বের জন্য প্রযোজ্য। তাই এই সূত্রটার বিস্তার হচ্ছে অসীম, তাই এটাকে সর্বজনীন বলা হয়। আর যে ধ্রুবকটা ব্যবহার করা হয়েছে সেই ধ্রুবকটাকেও সর্বজনীন বলা হয়ে থাকে। দুটো কারণ হলো, এক, জি এর মানটা মাধ্যমের উপর নির্ভর করে না, প্রযুক্ত বলটা যে কোনো মাধ্যমে একই হবে মহাকর্ষ বল। আর দ্বিতীয়টা হচ্ছে এই সূত্রটা অত্যন্ত ক্ষুদ্র দূরত্ব থেকে শুরু করে বৃহৎ দূরত্ব পর্যন্ত যে কোনো দূরত্বের জন্য প্রযোজ্য। যে কোনো দূরত্ব মানে কি সব জায়গাতেই তাহলে প্রযোজ্য, তাই সূত্রটা হচ্ছে সর্বজনীন সূত্র। আর যে ধ্রুবকটাকে তাই সর্বজনীন ধ্রুবক বলা হয়ে থাকে।
এখন এই জি এর একক, মাত্রা ইত্যাদি গুলো এই সমীকরণটা থেকে পেয়ে যাবে যে মহাকর্ষ ধ্রুবকের একক আর মাত্রাগুলো কি কি হয়। সূত্রটা থেকে দেখো, জি এর মাত্রাটা আর এককটা একটু নির্ণয় করো। এই সূত্রটা থেকে জি সমান কত পাবো? জি সমান পাওয়া যাবে f ইনটু r স্কয়ার, r স্কয়ারটা এদিকে গুণ হয়ে যাবে ডিভাইড বাই m1 m2। এইখান থেকে এর একক পেয়ে যাবে, একক যদি এসআই এককের কথা ভাবো তাহলে উপরে আছেন f, f এর জন্য নিউটন, r, r এর জন্য মিটার স্কয়ার, নিচে m1 m2 ভর, m1 এর জন্য কেজি আর m2 এর জন্য কেজি মানে কেজি স্কয়ার। তাহলে হয়ে যাবে নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। একই রকম ভাবে সিজিএস পদ্ধতিতে বেরিয়ে যাবে, সিজিএস পদ্ধতিতে শুধু চেঞ্জ করে দাও, নিউটনের জায়গায় ডাইন, মিটারের জায়গায় সেন্টিমিটার স্কয়ার, কেজির জায়গায় গ্রাম গ্রাম স্কয়ার। সমীকরণটা থেকে মাত্রা বের হবে, মাত্রা f এর জন্য m l টি টু দা পাওয়ার -2, r এর জন্য l স্কয়ার আর নিচে m1 m2 জন্য m স্কয়ার। কাটাকাটি করলে পড়ে থাকবে m টু দা পাওয়ার -1 l কিউব টি টু দা পাওয়ার -2। এই যে জি এর মাত্রা। আর অঙ্ক করার ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে জি এর মান কত, এই মানটা অঙ্ক করার ক্ষেত্রে তোমার কাজে লাগবে বিভিন্ন জায়গায়। তাহলে জি সমান হয় 6.67 ইনটু 10 টু দা পাওয়ার -8। এত সিজিএস ইউনিট, সিজিএস ইউনিট মানে এত ডাইন সেন্টিমিটার স্কয়ার পার গ্রাম স্কয়ার। আর যদি এসআই পদ্ধতিতে ব্যবহার করতে হয় তাহলে 6.67 ইনটু 10 টু দা পাওয়ার -11 এত নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এই সূত্রটা আমরা পেয়েছি মহাকর্ষ সূত্র, এটা শুধুমাত্র প্রযুক্ত বলের মান নির্দেশ করে, প্রযুক্ত বলের মান কত হবে। কিন্তু প্রকৃতপক্ষে এই এফটা হচ্ছে একটা ভেক্টর রাশি, এফটা হচ্ছে একটা ভেক্টর রাশি যার মানও আছে আর দিকও আছে। কিন্তু সূত্রটা থেকে শুধুমাত্র মান পাওয়া যায়, দিক পাওয়া যায়। এই দিকটা পাওয়ার জন্য তাহলে আমাদের এই সূত্রটার ভেক্টর ফর্মুলাটা কি হবে, ভেক্টর রূপ কি হবে, সেই ভেক্টর ফর্মুলাটা একটু জানতে হবে। নেক্সট হেডিং, এমনিতে আমাদের যত সমস্ত ঘটনাগুলো ঘটে প্রত্যেকটাই ত্রিমাত্রিক, থ্রি ডাইমেনশনাল নির্দেশতন্ত্রে ঘটে। এখন থ্রি ডাইমেনশনাল একটা নির্দেশতন্ত্র ভেবে নাও, তিনটে অক্ষ কল্পনা করে নিচ্ছি, এই একটা অক্ষ, এইদিকে একটা অক্ষ আর অন্য কোন দিকে আরেকটা অক্ষ আছে। এটা ধরে হচ্ছে x অক্ষ, এটা y অক্ষ, এটা z অক্ষ। এটা তিনটে ছেদ বিন্দু হচ্ছে ও মূল বিন্দু। কারণ এই ত্রিমাত্রিক নির্দেশাঙ্কে দুখানা বস্তু আছে, ধরে নিচ্ছি এইখানে একটা বস্তু আছে, এটা হচ্ছে যার ভর হচ্ছে m1, অন্য কোন একটা জায়গায় একটা বস্তু আছে, এটার ভর হচ্ছে m2। দু জায়গায় দুটো বস্তু। এখন দুটো বস্তু যদি থাকে, দুটো বস্তুর অবস্থান নিশ্চয়ই থাকবে, যে এই m1 টা কোন একটা বিন্দুর উপর অবস্থিত, তার একটা স্থানাঙ্ক থাকবে। ধরে নিচ্ছি স্থানাঙ্কটা হচ্ছে x1, y1, z1। m1 বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এটা, কোন একটা বিন্দুতে অবস্থিত। একই রকম ভাবে m2 এর কোন একটা স্থানাঙ্ক থাকবে x2, y2, z2। এটা হচ্ছে স্থানাঙ্ক, এগুলো দেওয়া থাকবে x1 y1 z1 x2 y2 z2, এই স্থানাঙ্কগুলো বলে দেওয়া থাকবে কোন বিন্দুটা কোন স্থানাঙ্কে অবস্থিত। ঠিক আছে? এখন এই যে x y z অক্ষগুলো আমরা এঁকেছি, এগুলো এবার মনে মনে কল্পনা করে নাও যে তিনটে অক্ষ আছে। ঠিক আছে, শুধু আমার যেটা দরকার সেটা হচ্ছে এই মূল বিন্দুটা কোথায় অবস্থিত, মূল বিন্দুটাকে দরকার। তাহলে এই হচ্ছে মূল বিন্দু, আর x y z অক্ষ তিনটে আছে বলে মনে মনে কল্পনা করে নাও। আমরা শুধু মুছে দিচ্ছি, এখান থেকে মুছে দেব অক্ষগুলো।
এটা জাস্ট আছে বলে কল্পনা করো। এখন এই স্থানাঙ্কগুলো দিয়ে কি পাবো? স্থানাঙ্কগুলো দিয়ে দুটো ভরের অবস্থানগুলো পাওয়া যাবে, অবস্থান ভেক্টর পাওয়া যাবে। কি কি? m1 ভেক্টরটার অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর বলতে কি বোঝায়? না মূল বিন্দু থেকে m1 টাকে যদি একটা সরল রেখা দ্বারা যোগ করে দিই, তাহলে সেই সরল রেখাটাই হচ্ছে m1 এর অবস্থান ভেক্টর। দিক কোন দিকে হবে? মূল বিন্দু থেকে m1 এর দিকে। এটা এটাকে যদি r1 ভেক্টর হিসেবে ইন্টিগ্রেট করি, তাহলে যেহেতু স্থানাঙ্কগুলো দেওয়া থাকবে সেহেতু r1 ভেক্টরটা নির্ণয় করা যাবে। তাহলে m1 এর স্থানাঙ্ক x1, y1, z1 যদি হয়, তাহলে এর অবস্থান ভেক্টর r1 ভেক্টর সমান কত হবে? স্থানাঙ্কগুলো যেহেতু দেওয়া আছে সেহেতু x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ, এটা হচ্ছে অবস্থান ভেক্টর m1 এর। এখন x y z এই তিনটে যদি দেওয়া থাকে, ফর एग्जांपल 2 5 6 দেওয়া আছে, তাহলে 2i ক্যাপ 5j ক্যাপ 6k ক্যাপ হবে। তাহলে এই রাশিটা r1 ভেক্টরটা কিন্তু তোমার জানা হয়ে থাকলো। একই রকম ভাবে m2 স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে m2 এর অবস্থান ভেক্টর পাবে। অবস্থান ভেক্টর কি? না মূল বিন্দু থেকে m2 টাকে যদি একটা সরল রেখা দ্বারা যোগ করে দিই, তাহলে সেই সরল রেখাটাই হচ্ছে m2 এর অবস্থান ভেক্টর। দিক হবে মূল বিন্দু থেকে m2 বস্তুটার দিকে, এটাকে r2 ভেক্টর হিসেবে ইন্ডিকেট করছি। তাহলে একই রকম ভাবে m2 এর স্থানাঙ্ক x2, y2, z2। তাহলে m2 এর অবস্থান ভেক্টর r2 ভেক্টর সমান কি পাবো? x2 i ক্যাপ y2 j ক্যাপ প্লাস z2 k ক্যাপ। এই r2 টাও তোমার জানা থাকবে, x2 y2 z2 এই তিনটে দেওয়া থাকবে। আমরা কি বার করতে চাইছি? এই দুটো কত বলে একটা আরেকটাকে আকর্ষণ করবে। এখন কত বলে আকর্ষণ করবে এর তো ফর্মুলা আগে পেয়েছি, gm1 m2/r2। r মানে দূরত্ব, m1 এ m2 এর মধ্যে দূরত্বটা দরকার। দূরত্ব কোনটা হবে ছবিতে? ছবিতে তাহলে m1 আর m2 একটা সরল রেখা দ্বারা যোগ করে দাও, সেই সরল রেখাটাই হবে m1 আর m2 এর মধ্যবর্তী দূরত্ব। ধরেছি এই দূরত্বটা নির্ণয় করতে হবে। এখন যে কোনো একটা বস্তুর উপর প্রযুক্ত বলটা বার করব। ধরে নিচ্ছি m2 উপর প্রযুক্ত বলটা বার করব। m2 এর উপর প্রযুক্ত বল। কে বল প্রয়োগ করবে? m1 আকর্ষণ করবে m2 কে কোন দিকে? ওর নিজের দিকে, মানে এই সংযোজক সরল রেখা বরাবর নিজের দিকে আকর্ষণ করবে, এই দিকে হচ্ছে প্রযুক্ত বল। ধরে নিচ্ছি প্রযুক্ত বলটা হচ্ছে F সাফিক্স দিয়ে 21 বলছি, F21 ভেক্টর। 21 মানে কি? 2 নম্বরের উপর প্রযুক্ত বল 1 নম্বর দ্বারা, আর এই যে m1 আর m2 এর মধ্যবর্তী দূরত্ব মানে সংযোজক রেখাটা, এই যে তীর চিহ্নটা দেওয়া হয়েছে, এই তীর চিহ্নটা কিন্তু F21 ভেক্টরের শুধুমাত্র দিক নির্দেশ করছে। আর এই যে এইখান থেকে এতদূর পর্যন্ত সরল রেখাটা, এটা m1 আর m2 এর মধ্যে দূরত্বটাকে ইন্ডিকেট করছে। দূরত্বের দিকটা এইদিকে ধরে নিচ্ছি, তাহলে এটাকে r ভেক্টর হিসেবে ইন্ডিকেট করছি। r ভেক্টর যেদিকে আছে F21 ভেক্টরটা একই দিকে, দুটোর দিকটা একই। এখন ছবি থেকে r ভেক্টর সমান কি পাবো? দুটোর মধ্যবর্তী দূরত্বটা। দেখো ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করা যেতে পারে। কি রকম? না এই দুটো বাহু দেখো একই ক্রমে, এই r2 টা আর r টা একই ক্রমে নেওয়া হয়েছে, জানো পরিপাটির উল্টো দিকে ঘুরছে। আর 3 নম্বর বাহু r1 টা উল্টো দিকে নেওয়া হয়েছে। তাহলে ছবি থেকে আমরা বলতে পারি নিশ্চয়ই r2 ভেক্টর প্লাস r ভেক্টর সমান হবে r1 ভেক্টর। এই দুটোর যোগফল হবে 3 নম্বরটা, যেহেতু এই দুটো একই ক্রমে 3 নম্বরটা বিপরীত ক্রমে। তাহলে এখান থেকে দেখো r ভেক্টর পেয়ে যাব, r ভেক্টর সমান হবে r1 ভেক্টর মাইনাস r2 ভেক্টর। দুটো ভেক্টর বিয়োগ করো, দেখো r1 ভেক্টরটা তোমার জানা, r2 ভেক্টরটাও তোমার জানা। এই r1 r2 যদি জানা থাকে, এদের মানগুলো বসিয়ে দিলে তাহলে r ভেক্টর কত হবে
সে আর ভেক্টরের মানটাও বের করে নিতে পারবে। মানে এইটাও তোমার জানা হয়ে গেল r1 আর r2 থেকে। এরপর প্রযুক্ত বলটা নির্ণয় করো। এইটুকু হচ্ছে বাড়তি কাজ যেটা তোমাকে করতে হবে। এরপর প্রযুক্ত বলের যা ফর্মুলা F21 ভেক্টর, ঠিক আছে? এর মানটা, শুধুমাত্র মানটার কথা ভাবছি যে প্রযুক্ত বলের মান কত হবে। 2 নম্বরটাকে 1 নম্বরটা কত বল দ্বারা আকর্ষণ করবে। ফর্মুলা কি? G m1 m2 বাই r স্কয়ার। r স্কয়ার বলতে কি, এই যে r ভেক্টরটা আমরা বার করেছি, r ভেক্টর তার স্কয়ার, মানে মড দিয়ে r ভেক্টরের যেটা মান তার স্কয়ার, এরকম ভাবে লেখা যেতে পারে। কিন্তু এটা প্রযুক্ত বলের মানটা নির্দেশ করছে। যদি আমরা দিকটা সমেত বার করতে চাই, তাহলে F21 ভেক্টর সমান কোন একটা ভেক্টরকে কিভাবে প্রকাশ করা হয়? একটা ভেক্টর সমান ভেক্টরের একটা মান থাকবে, আর অতি অবশ্যই ভেক্টরের একটা দিক থাকবে। মান তো এই রাশিটা, ঠিক আছে, আর দিকটা কি দিয়ে নির্দেশ করা হয়? দিকটা নির্দেশ করা হয় কোন একটা একক ভেক্টর দ্বারা। যেমন x অক্ষ দিকটা i ক্যাপ, যে y অক্ষের দিকটা j ক্যাপ, সেরকম দিকটাকে নির্দেশ করার জন্য একটা একক ভেক্টর। সেই একক ভেক্টরটা কি নেব? তাহলে কোন একটা ভেক্টর f21 সমান ভেক্টরের মান যেমন ছিল তেমনই লিখো, g m1 m2 বাই ওই r ভেক্টর তার মড, এটা স্কয়ার, এটা মানটা, আর দিকটা বোঝানোর জন্য একটা একক ভেক্টর। কোন দিকে? না দেখো, r ভেক্টরটা যেদিকে আছে f21 ভেক্টরটা একই দিকে, দুটোর দিক একই, তার মানে এই দিক বরাবর একটা একক ভেক্টর নাও। একক ভেক্টরটাকে r ক্যাপ দ্বারা ইন্ডিকেট করছি। r ক্যাপটা কি? না r ভেক্টরের দিকে একক ভেক্টর। তাই এই হচ্ছে তোমার নিউটনের মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপটা। এখন এই r ক্যাপটা কত, r ক্যাপটা তোমাকে আলাদা করে নির্ণয় করে নিতে হবে। r ক্যাপটাকে কিভাবে নির্ণয় করব? না এরকম ফর্মুলা নিশ্চয়ই জানা আছে যে কোন একটা ভেক্টর a সমান হচ্ছে ভেক্টরটার মান ইনটু একক ভেক্টর, এরকম রাখা যায়। তাহলে একক ভেক্টর a ক্যাপ সমান পুরো ভেক্টরটা ডিভাইড বাই ভেক্টরের মান। তাহলে একই রকম ভাবে r ক্যাপ, r ভেক্টরের দিকে একক ভেক্টর সমান রাখা যেতে পারে r ভেক্টর ডিভাইড বাই মড অফ r ভেক্টর। এখন r ভেক্টর, এটা তো তুমি বার করছো এই ফর্মুলা থেকে, r1 r2, r1 জানা r2 জানা, তাহলে r ভেক্টরটা বেরিয়ে যাবে, মানে উপরে r ভেক্টর বেরিয়ে যাবে। r ভেক্টর বেরিয়ে গেলে তার মানটাও বেরিয়ে যাবে। r ভেক্টরের মান কত? ওই রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, যে ফর্মুলা ছিল সেই ফর্মুলাটা দুটো বসালে r ক্যাপের মানটাও বেরিয়ে যাবে। এখন এই r ক্যাপটা যদি এখানে বসিয়ে দিই ফর্মুলাতে, তাহলে দাঁড়াবে F21 ভেক্টর সমান হবে G m1 m2 ডিভাইড বাই মড অফ r ভেক্টর, তার তো স্কয়ার ছিল, আর এই r ক্যাপের জায়গাতে r ভেক্টর ডিভাইড বাই মড অফ r ভেক্টর। r ক্যাপটা যে ছিল r ক্যাপের জায়গাতে এটা বসালাম। তাহলে নিচে দেখো মড অফ r ভেক্টর তার স্কয়ার ছিল, এখানে আরো একটা এসেছে, তার মানে কিউব হয়ে যাবে। তাহলে F21 ভেক্টর সমান হবে G m1 m2 ডিভাইড বাই মড অফ r ভেক্টর তার কিউব ইনটু r ভেক্টর। এই হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপ। মহাকর্ষীয় ক্ষেত্র, এই যে ক্ষেত্র, ক্ষেত্র কথাটা এসেছে ক্ষেত্রফল থেকে। ক্ষেত্রফল বলতে খানিকটা কি
বোঝায়? ক্ষেত্রফল বলতে খানিকটা এলাকাকে বোঝায়। তার মহাকর্ষীয় ক্ষেত্র মানে মহাকর্ষের একটা এলাকা। কি জাতীয় এলাকা? না, ধরে নাও কোনো একটা জায়গায় একটা বস্তুকে রেখে দেওয়া হলো। এই বস্তুটার ভর হচ্ছে ক্যাপিটাল এম ধরে নিচ্ছি। এ কি করবে? কোন একটা জায়গায় একটা বস্তু রাখলে এ তার চারিদিকে একটা নির্দিষ্ট এলাকা জুড়ে নিজের প্রভাব বিস্তার করবে। নির্দিষ্ট এলাকা জুড়ে নিজের প্রভাব বিস্তার করবে। কি ধরনের প্রভাব বিস্তার করবে? না, যদি ধরে না যে এটা হচ্ছে তোমাদের ঘর, ঠিক আছে? নিজের নিজের ঘর হিসাবে কল্পনা করো। তাহলে তোমাদের এটা যদি ঘর হয়, তোমাদের ঘরের চারপাশে ঠিক লাগোয়া কিছু প্রতিবেশীর বাড়ি আছে। এখানে একটা বাড়ি আছে যে তোমার প্রতিবেশী, ঠিক লাগোয়া এখানে একটা বাড়ি আছে যে তোমার প্রতিবেশী। এখন এই যে প্রতিবেশী বাড়িগুলো রয়েছে, এই বাড়ির লোকজন সবাই কিন্তু তোমাকে চেনে এবং সবাই ভালো করে জানে। প্রতিবেশী বাড়ি থেকে যদি দূরে সরে যাও, নিজের গ্রামটার কথা ভাবো, তাহলে নিজের গ্রামে মোটামুটি সবাই তোমাকে চিনবে, মোটামুটি সবাই তোমাকে চিনবে। এখন নিজের গ্রাম ছেড়ে বাইরের পাশের গ্রামের কথা ভাবো। পাশের গ্রামটা এখানে কোন একটা গ্রাম আছে, পাশের গ্রাম, তোমার বাড়ি এখানে। এখন পাশের গ্রামের সব লোক তোমাকে নাও চিনতে পারে, ঠিক আছে? কিছু কম, তোমার গ্রামে যেমন সব লোক তোমাকে চেনে, পাশের গ্রামে কিন্তু সব লোক তোমাকে চিনবে না, হয়তো কিছু লোক তোমাকে চিনবে। তাহলে পাশাপাশি গ্রামগুলোর কিছু লোক তোমাকে চিনবে, তোমার পরিচিতিটা পাশের গ্রামে একটু কমে গেল। নিজের গ্রামে তোমার যতটা পরিচিতি আছে, পাশের গ্রামগুলোতে পরিচিতিটা কমবে। তারও পরের গ্রামের কথা যদি ভাবো, তারও পরের একটা গ্রাম আছে, তাহলে এই গ্রামের কটা লোক তোমাকে চিনবে? আরো নিশ্চয়ই কম সংখ্যক লোক তোমাকে চিনবে, ঠিক আছে? এইভাবে নিজের বাড়ি থেকে যত আস্তে 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 দূরে সরতে থাকবে, তত তোমার পরিচিতিটা হ্রাস পেতে থাকবে। অর্থাৎ পরিচিতি মানে কি? এই ক্ষেত্রে পরিচিতি মানে তোমার প্রভাব হ্রাস পেতে থাকে। তোমার গ্রামে সবাই তোমাকে চেনে, কেন চেনে? না, তোমার গ্রামে তোমার একটা প্রভাব আছে। কি ধরনের প্রভাব আছে? গ্রামের সব জায়গায় তুমি যাতায়াত করো, সবাইকার সাথে কথা বলো, তাই গ্রামের সবাইকার উপর তোমার একটা প্রভাব আছে। তো এই প্রভাবটা অত্যন্ত বেশি। এখন পার্শ্ববর্তী গ্রামগুলোর কথা যদি ভাবো, পাশাপাশি গ্রামে খুব একটা বেশি যাওয়া হয় না, ফলে এইখানে লোকজন তোমাকে কম চিনে, তোমার প্রভাবটা কম, তাই কম চেনে। তার পাশের গ্রামের কথা যদি ভাবতে থাকো, তাহলে ওইখানে যাতায়াত আরো কমে যাবে, লোকজন আরো কম চিনবে। তাহলে যত আস্তে আস্তে তুমি দূরে সরে যাবে, তোমার প্রভাবটা কমতে থাকবে, তোমার পরিচিতি কমতে থাকবে। এরকম ভাবে যেতে যেতে এমন একটা জায়গা পাবে, যার পর যে গ্রামটার পরে তোমাকে লোক আর চেনে না, মানে এত এর পরে তোমার আর কোনো প্রভাব নেই। এখন প্রভাবটা কি ধরনের? না, ধরে নাও এই এলাকাটার ভিতরে কোনো দ্বিতীয় একটা লোক এসে জিজ্ঞাসা করলো, প্রবেশ করে জিজ্ঞাসা করলো যে অমুক এর বাড়ি কোথায়। তাহলে অন্তত লোকজন বলে দিতে পারবে যে ওই গ্রামে ওর বাড়ি। তারপরও আস্তে আস্তে জিজ্ঞাসা করতে করতে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে যেতে পারে। কিন্তু এলাকার বাইরে যদি লোকটা জিজ্ঞাসা করে যে অমুকের বাড়ি কোনটা, তোমার বাড়ি কোনটা, তাহলে কিন্তু যেহেতু লোকে তোমাকে চেনে না, তাহলে বলতে পারবে না। এই হচ্ছে তোমার প্রভাব। এই যে এত দূর এলাকা পর্যন্ত তোমার একটা প্রভাব বিস্তার হয়েছে, লোকে মোটামুটি তোমাকে চেনে, কাছাকাছি জায়গায় ভালো চেনে, যত দূরে সরে যাবে একটু কম হলেও চেনে। তাহলে এই হচ্ছে তোমার এলাকা, তোমার ক্ষেত্র, যত দূর পর্যন্ত তুমি প্রভাব ফেলতে পেরেছো। একই রকম ভাবে এটাকে যদি তুমি নিজে না ভেবে, ধরে নাও কোনো একটা ভর আছে, এখানে একটা বস্তু রেখে দেওয়া আছে যার ভর হচ্ছে ক্যাপিটাল এম। এও কি করবে? এও কিন্তু নিজের চারিদিকে একটা এলাকা জুড়ে নিজের প্রভাব বিস্তার করবে। কি ধরনের প্রভাব? না, এই এলাকার ভেতরে এখানে প্রভাব তো আর পরিচিতি নয়, যাতায়াতের তো আর ব্যাপার নেই। এখানে প্রভাবটা কেমন? না, ধরে নিচ্ছে এত দূর এলাকা জুড়ে নিজের প্রভাব বিস্তার করেছে। এই এলাকার মধ্যে যদি দ্বিতীয় কোন একটা ভর প্রবেশ করে যায়, স্মল এম, তাহলে এই কেন্দ্রে যে আছে সে এটাকে নিচের দিকে আকর্ষণ করে টেনে নেবে।
আর যদি ভরটা এলাকার বাইরে থাকে স্মল m টা, তাহলে কোনো রকম আকর্ষণ বল প্রয়োগ করবে না। এই হচ্ছে এর প্রভাব। তাহলে যত দূর এলাকা পর্যন্ত ও নিজের আকর্ষণ বলটা প্রয়োগ করতে পারছে, সেই তত দূর এলাকাটা হচ্ছে এই কেন্দ্রে যে আছে তার ক্ষেত্র, তার মহাকর্ষীয় ক্ষেত্র, মহাকর্ষীয় এলাকা যতদূর পর্যন্ত আকর্ষণ বল প্রয়োগ করতে পারছে। তাহলে এক কথায় মহাকর্ষীয় ক্ষেত্র কি না, কোন একটা জায়গায় যদি আমরা একটা ভর রেখে দিই, সে তার চারিদিকে একটা নির্দিষ্ট এলাকা জুড়ে নিজের প্রভাব বিস্তার করে। কি ধরনের প্রভাব না, ওই এলাকার ভেতরে যদি দ্বিতীয় কোনো ভর প্রবেশ করে যায় 2 নম্বর, তাহলে ও নিজের দিকে টেনে নেবে। কিন্তু এই দ্বিতীয় ভরটা যদি এলাকার বাইরে থাকে, তাহলে কোন রকম কোনো আকর্ষণ বল প্রয়োগ করবে না। যতদূর পর্যন্ত এই আকর্ষণ বলটা প্রয়োগ করতে পারছে, ততদূর এলাকাটা হচ্ছে এই কেন্দ্রে যে আছে তার মহাকর্ষীয় ক্ষেত্র বা মহাকর্ষীয় এলাকা। এখানে কিছু নাম তোমাদেরকে মনে রাখতে হবে। সেই নামগুলো হচ্ছে, এই যে কেন্দ্রে একটা ভর রেখেছি যে তার চারিদিকে প্রভাব বিস্তার করেছে, এটাকে বলা হয় সোর্স মাস, উৎস। সোর্স মানে হচ্ছে উৎস। এমইও ভরটাকে আমরা আনছি ভেতরে বা বাইরে রেখেছি, এটাকে বলা হয় টেস্ট মাস। টেস্ট মাস, টেস্ট মানে পরীক্ষা নিরীক্ষা করা। একে নিয়ে এসে পরীক্ষা নিরীক্ষা করছি যে এর উপর বল প্রযুক্ত হচ্ছে কি হচ্ছে না। যদি এর উপর বল প্রযুক্ত হয়, তাহলে এই ক্ষেত্রটার ভিতরে আছে। আর একে রাখলাম, বল প্রযুক্ত হচ্ছে না দেখলাম, তাহলে ও ক্ষেত্রটার বাইরে আছে। এই দুটো নাম একটু খেয়াল রাখবে, একটা হচ্ছে সোর্স মাস, একটা হচ্ছে টেস্ট মাস। তাহলে এইগুলো মহাকর্ষীয় ক্ষেত্র বলতে কি বোঝে। আর লাস্ট আজকে যেটা পড়বো সেটা হচ্ছে এই যে মহাকর্ষীয় ক্ষেত্র পড়লাম, এই মহাকর্ষীয় ক্ষেত্রের প্রাবল্য। মহাকর্ষীয় ক্ষেত্রের প্রাবল্য, প্রাবল্য বলতে কি বোঝায়। প্রাবল্য শব্দটা এসেছে প্রবল থেকে, প্রবল থেকে এসেছে প্রাবল্য। প্রবল, প্রবল মানে কি কতটা জোরালো, কতটা জোরালো বা কতটা কমজোরি, সেটাকে প্রবলতা বা প্রাবল্য বলা হয়। ঠিক আছে, যদি কমজোরি হয় তার মানে প্রবলতাটা কম, প্রাবল্য কম। যদি খুব বেশি জোরালো হয়, তাহলে প্রাবল্য বেশি, প্রচন্ড প্রবল আছে। কোথায় কেমন প্রভাবটা পড়বে ক্ষেত্রটা না, এখানে প্রবল বলতে কোনটা, প্রবল বলতে হচ্ছে প্রযুক্ত বলটা কতটা বেশি বা কম। কোথায় প্রযুক্ত বলটা বেশি হবে বা কম হবে, এটা হচ্ছে ধরে নাও এখানে একটা ভর রেখেছি, ভরটা হচ্ছে ক্যাপিটাল এম, এটা হচ্ছে সোর্স মাস, সোর্স মাস। এর তার চারিদিকে নির্দিষ্ট এলাকা জুড়ে নিজের প্রভাব বিস্তার করবে। আমরা কি বার করতে চাইছি, বার করতে চাইছি প্রাবল্য, কোন জায়গায় প্রযুক্ত বলটা কতটা প্রবল। এখন আগেই বলা হলো যে মহাকর্ষ সূত্র কি বলে, F সমান হয় G m1 m2 বাই r স্কয়ার। এই যে দূরত্বের সাথে ব্যস্তানুপাতিক, মানে দূরত্বটা যদি কম হয় এইখানে, প্রভাবটা কি হবে, যত কাছাকাছি অঞ্চল তত প্রভাব বেশি হবে। যেমন তোমার পাশের বাড়িগুলো তোমাকে খুব বেশি ভালো করে চেনে, যত দূরে সরে যাবে তোমার প্রভাব যেমন কমতে থাকবে, যত দূরে সরে যাবে তখন এই এম ভরটার প্রভাবও আস্তে আস্তে কমতে থাকবে। তার মানে এই কাছাকাছি অঞ্চলে প্রাবল্য, প্রাবল্য বেশি হবে, আর যত দূরে সরে যাব তত প্রাবল্য কম হবে। এখন এই প্রাবল্যটা পরিমাপ করব আমরা কিভাবে, প্রাবল্য মাপতে চাইছি কোন একটা জায়গায় প্রাবল্য কত। তাহলে প্রাবল্য বলতে কি বোঝায়, প্রাবল্য বলতে বোঝায় প্রযুক্ত বলটা, প্রযুক্ত বলটা এই কাছাকাছি অঞ্চলে বেশি, প্রাবল্য বেশি। প্রযুক্ত বলটা দূরে অনেক কম, তার মানে প্রাবল্য কম। কিন্তু আমাকে এটা মাপতে হবে, পরিমাপ করতে হবে।
ধরে নাও বলে দিল যে এই একটা সোর্স মাস, সে তার চারিদিকে নির্দিষ্ট এলাকা জুড়ে নিজের প্রভাব বিস্তার করেছে। কোন একটা বিন্দু এই পি বিন্দুতে প্রাবল্য কত নির্ণয় করতে হবে, প্রাবল্য সমান কত নির্ণয় করতে হবে। কিভাবে নির্ণয় করব? যে প্রথম কাজ হচ্ছে যেখানে যে বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে বলবে সেখানে একক একটা ভর রেখে দাও, একক ভর। যদি এসআই পদ্ধতিতে গণনা করো তাহলে 1 কেজি, যদি সিজিএস পদ্ধতিতে গণনা করো তাহলে 1 গ্রাম। একক ভর রাখতে হবে, 1 কেজি কিংবা 1 গ্রাম ভর রাখলে। দ্বিতীয়ত দেখো যে কেন্দ্রে যে মাসটা রয়েছে অর্থাৎ সোর্স মাসটা এই 1 কেজি কে কতটা বল দ্বারা নিজের দিকে আকর্ষণ করছে। ধরে নিচ্ছি এফ বল দ্বারা নিজের দিকে আকর্ষণ করছে। যে বল দ্বারা আকর্ষণ করবে সেই বলটাই হচ্ছে প্রাবল্য ওই বিন্দুতে, এই বিন্দুতে। তাহলে প্রাবল্য বলতে কি বোঝায়? কোন একটা বিন্দুতে প্রাবল্য না ওই বিন্দুতে যদি আমরা একক একটা ভর রেখে দিই 1 গ্রাম বা 1 কেজি, তাহলে ওই 1 গ্রাম বা 1 কেজির উপরে যতটা আকর্ষণ বল প্রয়োগ করবে কে না কেন্দ্রে যে আছে সোর্স মাস যেটা যতটা আকর্ষণ বল প্রয়োগ করবে সেটাই হচ্ছে ওই পি বিন্দুতে প্রাবল্য। তাহলে প্রাবল্য নির্ণয় করার নিয়ম কি? 1 নম্বর নিয়ম হচ্ছে যে বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হবে মানে পি বিন্দুতে একক ভর রাখো। 2 নম্বর হচ্ছে একক ভর রাখতে হবে 1 কেজি 1 গ্রাম। দ্বিতীয় দেখতে হবে ওই একক ভরের উপর কত বল কাজ করছে, ওই একক ভরটার উপর কতটা বল প্রযুক্ত হচ্ছে এটা নির্ণয় করতে হবে। নির্ণয় করো। যে পরিমাণ বল তুমি নির্ণয় করলে বলের মান সমান হবে প্রাবল্যের মান। যতটা যদি 10 নিউটন বল প্রযুক্ত হয় তাহলে প্রাবল্য হচ্ছে 10 নিউটন। আর 4 নম্বর হচ্ছে যে দিকে বল প্রযুক্ত হবে বলের দিক সমান হবে প্রাবল্যের। এই চারটে পয়েন্ট একটু খেয়াল রাখো তাহলে প্রাবল্য নির্ণয় হয়ে যাবে। একক ভরের বস্তু রাখলে দেখলে কতটা বল প্রযুক্ত হচ্ছে, বলের মানটা হবে প্রাবল্যের মান, আর যেদিকে বলটা প্রযুক্ত হচ্ছে সেটা হবে প্রাবল্যের দিক। এক কথায় যদি বলতে হয় প্রাবল্য বলতে কি বোঝায়, তাহলে প্রাবল্য সমান কি করেছি একক ভর রেখেছি প্রযুক্ত বলটা নির্ণয় করেছি। তাহলে একক ভরের উপর প্রযুক্ত বলই হচ্ছে প্রাবল্য। একক ভরের উপর যতটা বল প্রযুক্ত হবে সেটাকে আমরা প্রাবল্য বলবো।